এটা হসপিটাল আমার হাতে একটা পড়া আছে ওটা কোরআনের জন্য গেছি আমি ওনাগুলো পুলিশ ক্লিয়ারেন্স করতে পারে নাই আপনি কইছে বলতো এটা তো সবাই বুঝতাছে সবাই অশিক্ষিত হয়ে বলতে পারে স্বাভাবিক মানে এভাবে লুটপাট করে এই ডিবির হারুন কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এই যে দেখুন। এই কথাগুলো আজকে আমি কেন তুলে ধরছি জানেন? এবার নারীসহ রূপগঞ্জের এসআই আপত্তিকর অবস্থায় ঘটনাস্থলে এবং হোটেলের ভিতরে আটকা পড়েছে এবং ধরা খেয়েছে। দর্শক দেখব এই এসআই কি করেছে, পাশাপাশি ডিবি হারুনের দুর্নীতি বা ডিবি হারুন অপকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন একজন আলোচক, তার আলোচনা শুনব। আসসালামু আলাইকুম। উনি স্যার কালকে রাত্র এই মেয়ের আনছে 2.5 ঘন্টা ছিল, আজকে আবার 2 ঘন্টা যাবত, মানে 2 ঘন্টা তো আমরা মানে লক করার আগে, ঠিক আছে আপনারা একটু দেখেন এটা কি উনি আমার ছেলে ওই যে লঙ্গি এই যে এখন মাত্র লঙ্গি পড়ছে প্যান্ট পড়ছে উলঙ্গ অবস্থায় ছিল এখন প্যান্ট পড়ছে একটু আগে ভিডিওর মধ্যে আসছিল লঙ্গি পড়ছে ক্যামেরা নিয়ে সাথে লাগবে না, আমরা তো লাইভ লাগবে ডাইরেক্ট লাইভ করে দাও না একটু আগে যাও আর উলঙ্গ অবস্থায় পাইছে এখন এই মেয়ে কালকে আইসা এখানকার এক ছেলের বলছে আপনার মোবাইলটা দেন তো আর ফোন দিন মিরাজ ভাই বসেন। গতকাল রাত্রে আমার বোন, আমরা সবাই আমার বোনের জিজ্ঞেস করেন ফোন দিয়ে আমরা এইখানেই ছিলাম, তো স্যারও আমি তো বলতে স্যার ফোন ধরে না, তো আমার বোন যাবার আমি প্রতিদিন যেতে পারবো না, টাইম কোথায় আসেন দেখে আসি বাসায় না, এটা আমার বোন আসছিল ওরা, কিন্তু আমরা ওইখানে ওরা ছিল গাড়িও একসাথে গেছে, কিন্তু আমার খালাও আসছিল, আপনার খালার আমরা জিজ্ঞেস করে দেখতে পারেন। খালি একটা আমার মেডিকেল না ওরই দিয়া গেছি আমি, আর এটা জিজ্ঞেস করছি আমার আছে এটা হসপিটাল আমার হাতে একটা পড়া আছে ওটা কোরআনের জন্য গেছি ওনাগুলো পুলিশ ক্লিয়ারেন্স করতে পারে নাই আপনি কইছে বলতো এটা তো সবাই বুঝতাছে সবাই অশিক্ষিত হয়ে বলতে পারে স্বাভাবিক বিদ্যুৎ দাও একটা লাগে এইটা হিডোগুলো কয় নাই ও কইছে আচ্ছা এই ক্লিয়ারেন্স তো উনি বলুন আমরা প্রশ্ন আমি বলতাম আপনারা কষ্ট করেন এই নাম্বার ক্লিয়ারেন্সের বিষয়টা বলছেন আপনারা ঠিক আছে অনেকে জানে না সবকিছু স্যার পুলিশ ক্লিয়ারেন্স এখন থেকে বউ বাচ্চা বাসায় পাঠায়া আমাদের কষ্ট করে থানায় প্রাইভেট বাসায় নিয়ে যদি মেয়েদের দেয় এটা স্যার আজকে জানলাম। আচ্ছা আমি প্রশ্ন করব কালকে রাতে স্যার দিছে প্লাস আজকে দিন ঠিক আছে এটা আপনার কথা আমরাও আপনি আসছেন কখন সেই যে কোনো বিষয় আজকে কখন আসছে ঠিক হয় না যদি এমনটা হয়ে থাকে বলো ভাই আমাদের তো আমাদের 3:30 এইজন্য মেয়েটাকে নিয়ে আসছে তার স্টেটমেন্টটা কি এখন বাজে 5:08 তার মানে আধা ঘন্টা আগে আমরা খোঁজ পেয়েছেন নাকি? হ্যাঁ ওরা তো আমরা আধা ঘন্টা বেশি হয়ে যায় যে ইয়া কেসে না আপনি গেছেন ওনার ঘরে যাওয়ার কতক্ষণ পর আটকে দিছে?
আমি তো 3:30 থেকে অন থেকে বার হইছি হসপিটাল থেকে, তো বাড়িতে আবার এত আসছি হাইটা আস্তে আস্তে, তো আবার স্যারের কাছে গেছি পরে খালি কথাটাই বলছি। হ্যাঁ, তারপর আমি বের হয়ে যেতে চাইছিলাম, পরে ওই দেখি আটকানো। হ্যাঁ 3:30টার কাছে গেলে এখন বাজে 4টা। এর আগে ওনার কাছে আসছেন নাকি? এই সন্ধ্যা এর আগে আপনি ওনার কাছে আসছেন না? ভিডিও আছে সব। এর আগে ওনার কাছে আমার বোন জামাই আর আমি আসছি। কোন ব্যাপারে? এই ব্যাপারেই, এই যে মামলার ব্যাপারে নাকি এই যে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে? কাগজের উপর না বাবার কোনটার উপর আসছে? একদিন আসছে মামলা নিয়ে আর একদিন আসছে এই কাগজ নিয়ে। আমার বোন জামাই কিছুদিন আগে কাগজটা দিয়ে গেছে আমারে নিয়ে। এই জন্য আসছে। হ্যাঁ ওটা আমার বোন জামাই তোমাদের প্রশ্ন থাকলে করো। এই একটু না, আমার বোন জামাই এই এক্সকিউজ মি, শুনেন, কালকে রাত্রে কি আপনি একা ঢুকছেন না ওনার বাসায় নাকি আর লোক ছিল? না, কালকে রাত্রে আমি একা ঢুকি না, ওনার বাসায় ঢুকি না, আমার সাথে খালা ছিল। এই আমি সত্যি কথা বলি, ওনার সাথে আমি ইসাকে লিতাম ওর থেকে এক অটো আসছি, সত্যি কথা। আমি এক অটো নিয়ে ভাই বলেন। রূপগঞ্জে আমি এই অটোর সামনে যাবে না, পর বলতেছে আমি নেমে গেছি, আমার সাথে ফল ছিল 3 ব্যাগ। উনি বলতেছে যে মানে ঠুড়াতে দিয়ে আসেন, আমি আপনার টাকা বানাই পরে সেই আমি এই জায়গায় নেমে গেছি। একা ছিল? আমি সত্যি কথা, আমার যেটা আমি খালার বাসা কোথায়? খালার বাসা কোথায়? তারপরে খালা গেছে, তারপর আমি গেছি। আমি একসাথে আসছি। এখন আমি একটা মিনিট কথা বলি। ওর একদম বসে আছে আমার এখানে। প্রায় এই কাজ করতেছে, আমরা খবর রাখছি। অনেক ফুর্তি ফার্তি করতেছে, অনেক দিন ধরে ফুর্তি করতেছে। ওই যে রুমে বার করেন, ওনার বার করেন। বার করবো না। বল হ্যাঁ তাড়াতাড়ি আমি আমরা সবাই বাইরে আছি। আইনের প্রশাসনের লোক এরকম কাজ কেন করে? হয় আমগো এলাকার মানিজ্যত আছে। প্রায় প্রায় মাইয়া নিয়ে মজা করে। আমি দেখছি একদম উলঙ্গ ছিল, উলঙ্গ অবস্থায় এরা পাওয়া গেছে। প্রায় প্রায় অনৈতিক কাজ করে। তুমি মানুষের জ্বালায়া সার খার করছো। এই যে মাত্র লঙ্গি পড়ছে, এই মুহূর্তে উলঙ্গ ছিল। সে এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং সে পালাতে পারে নাই। এয়ারপোর্টে ঢোকার পথে উপস্থিত জনতা তাকে চিনে ফেলে এবং তাকে গণধোলাই দেয়, এবং গণধোলাই দেওয়ার ফলে সে এক প্রকারের মুমূর্ষু অবস্থায়, মানে মরমর অবস্থার মধ্যে পড়ে যায়। তখন সেখানকার সিকিউরিটি যারা এয়ারপোর্টের, তারা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট দিচ্ছে এবং সে খুব সম্ভবত আইসিইউতে আছে, মরমর অবস্থার মধ্যে আর কি। যাই হোক, এই ব্যক্তিগুলো মরে গেলে আসলে আমাদেরই লস, কারণ এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যেমন অনেকেই বলেন হাসিনাকে ফাঁসি দেওয়া দরকার, একে ফাঁসি, আমি বলি যে না, এদেরকে ফাঁসি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এদের ফাঁসি দিলে তো ভাইরা একবারই মারা গেল, কিন্তু এদেরকে ধুকে ধুকে শাস্তি দিতে হবে, বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে এবং তারা তাদের নিজের পরিণতিটাও যাতে ভোগ করতে পারে। কারণ আপনি একবারে ফাঁসি দিবেন, সে একবারেই শেষ, তার দুনিয়ার যে জ্বালা যন্ত্রণা, যে পাপের শাস্তি, এটা তো সে পেল না। এই জন্য আমরা বলেছি যে না, এদেরকে একবারই মেরে না ফেলে ধুকে ধুকে এদের বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। তো এখন বন্ধুগণ, আসুন আমরা একটু ডিবির হারুন নামাটা দেখি। আপনারা জানেন যে হাসিনা যত খুন করেছে, গুম করেছে, যত মানুষকে মেরেছে, তার অধিকাংশ গুণ খুম বেশ কয়েকজন ব্যক্তিকে দিয়ে করেছে, সবাইকে দিয়ে কিন্তু করে নাই, 7 থেকে 8 জন ব্যক্তিকে দিয়ে। তার মধ্যে একজন ডিবির হারুন, তার মধ্যে আরেকজন হিসাবে বেশি পরিচিত। তারপরে আসেন একই রোডে, অর্থাৎ 20 নম্বর রোডেই 8 তলা আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়িটির 4র্থ তলায় সপরিবারে থাকতেন হারুন। এবার আসেন উত্তরা 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5 এ 10 কাঠা জায়গার উপর একটি 10 তলা মার্কেট, এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। মানে চালাক আছে মালটা, নিজের নামে সব সম্পদ রাখে নাই, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শ্যালকের নামে, মানে এইভাবেই সে সম্পদগুলো মানে রেখেছেন।
তো যাই হোক এই মার্কেটটা তার শ্বশুরের নামে দিয়েছেন। এবার আসেন উত্তরা 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে 6 তলা একটি বাড়ি। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। এবার আসেন উত্তরা 13 নম্বর সেক্টরের শাহ মাকদুম এভিনিউতে 12 নম্বর প্লটটির মালিক হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছে। এখনো শেষ হয় নাই ভাই, মাত্র শুরু। আসেন 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন, এটা হারুনের। এবার আসেন 13 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা একটি বাড়ি, এটাও হারুনের। 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ের 7 কাঠার উপর একটি বাণিজ্যিক প্লট, হারুনের। এবার আসেন 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ের 5 কাঠার একটি প্লট, এটাও হারুনের। এবার আসেন 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার 2টি প্লটের মালিক হারুন। এবার আসেন 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম ভাড়া দেওয়া হয়েছে, এটাও হারুনের। এবার আসেন 10 নম্বর সেক্টরের, এগুলো উত্তরের কথা বলছি শুধু ভাই, 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত তার এক জাহাঙ্গীর নামে একটা মামা আছে, তার অফিস এটা, কিন্তু এটাও হারুনের। এটা শুধু উত্তরার আরও আছে ভাই, এগুলো পড়লাম না। এবার বনানীরটা একটু পড়ি। বনানীর কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কেনা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে JH জিওট্যাক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজার ছায়াকুঞ্জ 5 নামের একটি আবাসিক প্রকল্প, এটাও হারুনের, 12 বিঘা জমিতে। শেষ করা যাবে না আসলে, অনেক স্ট্রিট আর দেখলে মানে শেষ করা যাবে না। তো যাই হোক, আমি মোটা দাগে আপনাদের কিছু তুলে ধরলাম। এছাড়াও আপনারা যদি নারায়ণগঞ্জে খোঁজ নেন, সে যখন নারায়ণগঞ্জের এসপি ছিল, মানে পুলিশ সুপার, ওখানে অন্তত 1000-এর কাছাকাছি হবে তার বিঘা জমি আছে ওখানে, এবং তার 99% দখল করা, সেটেলমেন্টের আর কি। খুনের আসামি, জমি দাও, মৌকুফ, খালাস, অমুক মামলা, খালাস দাও। মানে এভাবে লুটপাট করে এই ডিবির হারুন কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, এই যে দেখুন। এই কথাগুলো আজকে আমি কেন তুলে ধরছি জানেন? যখন হাসিনার মানে শাহেনশাহ আমল ছিল, সেই শাহিনশাহী আমলের যখন ওই সাবেক পুলিশের প্রধান বেনজিরের কট খাওয়ার পরে আমরা যখন কথা বলছি, তখন কিন্তু হাসিনার আমল, কথা বলাটা অনেক রিস্কি। তারপরে আমরা কথা বলেছিলাম এভাবেই যে এই যে বেনজিরকে আজকে তার চেয়ার চলে যাওয়ার পরে, গদি চলে যাওয়ার পরে আটক, মানে তার সম্পত্তির হিসাব আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো যারা রানিং পুলিশ অফিসার, তখন কিন্তু হারুনের ব্যাপক প্রতাপ, আমি কিন্তু তার নাম সহ মিডিয়াতে বারবার বলেছি যে এই যে ডিবির হারুন, পুলিশের বর্তমান আইজি, ডিএমপির কমিশনার, এরা কি ধোয়া তুলসী পাতা? এরা তো ওই বেনজিরের উত্তরসূরি। তাহলে বেনজির যদি এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এরা কি কম খাইয়েছে? এরা কি কম মানে দখল করেছে? তো এদের বিরুদ্ধে কেন কোনো হদিশ আমরা পাচ্ছি না? তখন তারা ক্ষমতায় ছিল। এই যে আজকে ক্ষমতা নাই, গদির মানে চেয়ারে জায়গা নাই, এই জন্য কিন্তু সব আমলনামা বেরিয়ে আসছে। তো এগুলো আমাদের তুলে ধরতে হবে, কথা বলতে হবে। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার চেলাপেলা, ডানাত বামাত এখনো বাংলাদেশে রয়ে গেছে। এদেরকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে, শর্ট সময়, অল্প সময়, বেশি টাইম দেওয়া যাবে না। বেশি টাইম দিলে এরা আইনের ফাঁক ফোকর খুঁজবে। এই জন্য আইনের ফাঁক ফোকর খোঁজার আগেই এদেরকে শাস্তির আওতায় এনে শাস্তির মুখ। দর্শক, এই এসআই দেখছেন, আমি মনে করি প্রত্যেকটা এসআই বা পুলিশে যারা চাকরি করে অধিকাংশ মানুষই আসলে ভালো না। ভালো থাকে তো স্টুডেন্টদের উপর, ছাত্রদের উপর জনগণ গুলি করতে পারে না। এই জন্য প্রত্যেকটা এসআই অবশ্যই পরিবর্তন করা উচিত, সংস্কার করা উচিত, এবং এই রাষ্ট্র মেরামত করা করাই দরকার হচ্ছে এই পুলিশদেরকে পরিবর্তন করে। সব পুলিশ নয়, সাধারণ পুলিশ যারা আছেন তারা হয়তো ভালো আছেন, কিন্তু বিশেষ করে পুলিশের যে উচ্চ পর্যায়ে দায়িত্বরত যে প্রত্যেক থানার ব্যক্তিরা আছেন, আমি মনে করি প্রত্যেকে দুর্নীতি এবং অপকর্মের সাথে জড়িত, তাদের প্রত্যেককে চেঞ্জ করা উচিত।